আছে, অনাবাসিকও আছে। আপনি যদি স্থায়ী মানুষ হন, আমার হানিফ ভাই আপনার বাড়ি কোথায় আমি জানি না, যদি আপনি স্থানীয় মানুষ হন, ডেলি যাতায়াত করা যদি আপনার জন্য সুবিধা হয়, আপনি সেটাও করতে পারবেন। তবে আমাদের হোস্টেল সিস্টেম আছে, আবাসিক সিস্টেম আছে। আপনি আপনার বাচ্চাকে, আরও বাচ্চারা যেমন আবাসিক আছে তাদের মতো রেখে আপনার বাচ্চাকে পড়াতে পারবেন। দেখুন, গোবর এটা হচ্ছে গায়ের ইসলামদের কাছে একটা পবিত্র জিনিস। তারা মনে করে এটা পবিত্র। যদি কোনো গায়ের ইসলাম মনে করে নওশাদ যাওয়াতে অপবিত্র হয়েছে, তারা গোবর পানি দিয়ে তারা পবিত্র করার জন্য ছিটাবে। এটা তাদের রুচিতে হয়তো হতে পারে। তবে ইসলামের কাছে যে কোনো জীবজন্তুরই পেশাব পায়খানা বা ইস্তেঞ্জা বা মল, যেটা গোবর হোক পেশাব হোক, সেটা হচ্ছে অপবিত্র। এবং এ থেকে মানুষের বা জীবজন্তু সবারই মল বা ইস্তেঞ্জার দ্বারা ভাইরাস বা পয়জন বাহির হয়। শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া থাকে, রোগ থাকে, জীবাণু থাকে, সেগুলো বাহির হয়। তা আজকে যারা এই কাজ করছে তাদের উদ্দেশ্যটা হয়তো নওশাদ সিদ্দিকী যাওয়াতে তারা মনে করছে হয়তো এলাকাটা পবিত্র হয়েছে, তাই তারা অমুসলিম, তারা হয়তো এই গোবর পানি দিয়ে ছিটাচ্ছে। কেন অমুসলিমদের কাছে গোবরটা তাদের বিশ্বাস, আমি তাদের বিশ্বাসের উপর কোনো হস্তক্ষেপ করছি না, তাই তারা হয়তো ছড়াচ্ছে। তবে বড় আশ্চর্য লাগে, স্বাধীন দেশে কোনো মানুষ কোনো জায়গায় যাবে, তাকে আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, তার জন্যে এই গোবর বা এইসব কিছু ছড়িয়ে আমার মনে হয় না এতে তারা মানুষের মন জয় করা ছেড়ে দিয়ে হয়তো মানুষকে আরো নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছে। তবে আমি আমার কওমের মানুষকে বলবো, দেখো একটা নবী বংশের আওলাদ, সে রাজনীতি করার জন্য আজকে অপরাধী হয়ে গেছে। কেন মানুষের হকের কথা বলে, গরিবের কথা বলে, ইনসাফের কথা বলে, সন্ত্রাস জালিমদের বিরুদ্ধে কথা বলে, তাই সেখানে সে যাওয়ার জন্য তাকে দেখুন গোবর পানিতে একটা অপবিত্র নাপাক ইসলামের যে জিনিসটা, সেই জিনিস দিয়ে আজকে তাকে কতটা ছোট করার চক্রান্ত করছে। আমি জানি না এর পিছনে ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের ভাইরা এটাকে কিভাবে নেবে। তবে ইসলামে গোবরটা নাপাক, অপবিত্র, এটা কোনোভাবেই কেউ যদি মনে করে এইটা দিয়ে পাক পবিত্র করা হবে, কোনো যদি মুসলিমে ধারণা নেয়, সঙ্গে সঙ্গে সে কুফরি করলো, হারামকে পাক বানাবার চেষ্টা করার জন্য ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে। প্রশ্ন করছে নটোরিয়াস ক্রিমিনাল আপনাকে মারার কথা বলেছেন, আপনি কি বলবেন? এরকম কতজন কত কি বলছে, এসব জালিম সন্ত্রাসদের কি প্রশ্ন উত্তর দেবো, সেটা আমার ভালোবাসার মানুষরা দেখছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার সময় এলে যেমন এইসব বিষয়ে কোনো এইসব বিষয়ের উত্তর নেই আমার কাছে। এসব এদের কি বলবো, এদের মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বকছে। আর এরা আইনকে তো মানে না, সন্ত্রাসী, গুন্ডাগিরি। তবে এটা বোঝার বিষয়, এখানে এদের মুখে কিরকম ভাষাটা এটা মানুষ ভাবুক, যাকে বিষয় বেশি বলতে বলেন। রাজ্যের কোন এক এমএলএ বলছে যে মিডিয়াদের ধরে মারা দরকার, এটা সন্ত্রাসী কথা। সংবিধান বিরোধী সে ব্যক্তি, অবিলম্বে তাকে জেলের মধ্যে রাখা দরকার, এফআইআর হওয়া দরকার। কেন সাংবাদিকরা হচ্ছে দেশের সংবিধানের চতুর্থ স্তম্ভ, মানুষের কণ্ঠকে তারা তুলে ধরে, এটা সংবিধান তাদেরকে রাইট দিয়েছে। অতএব কথা বলা মানে যেই বলুক, সে যে যত বড়ই যেই হোক, তাকে জেলের মধ্যে থাকা উচিত। কিন্তু আমার দেশ বা আমার রাজ্যে তো আইনের শাসন চলছে না, এখানে কি বলে, এখানে স্বৈরাচারী মানে জুলুম, অত্যাচার, গুন্ডারাজ চলছে। তাই হয়তো এখন বিচার হবে না, এদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হয়তো হবে না। তবে সাংবাদিক ভাইদের বলবো, এদের বিরুদ্ধে মামলা করুন, কেস করুন, হাইকোর্ট করুন, অবশ্যই করা দরকার। না হয় এই সন্ত্রাসরা আগামী দিন আরো বড় ক্ষতি করে ফেলবে। এদের রাগ সাংবাদিকদের ওপরে কেন? এরা যে চোর, জুলুম, গুন্ডা, চিটিংবাজি করছে, সাংবাদিকরা তুলে ধরছে বলেই তো রাগ সাংবাদিকদের উপরে। কিন্তু এরা সাংবাদিকদেরকে তো সংবিধান অধিকার দিয়েছে। অতএব সাংবাদিকদের কণ্ঠকে রোধ করা মানে সংবিধানের গলা টিপে ধরা। অতএব এদের দেশদ্রোহী মামলা করা দরকার বিরুদ্ধে।
মোল্লা সামিউল্লাহ প্রশ্ন করছে ভাইজান আপনার কাটিং ভিডিও কাটিং করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে সমাজের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা করছে তাদের বিষয়ে আপনি দেখুন, আমার মোল্লা সামিউল্লাহ ভাইকে আজ থেকে 7-8-9 বছর ধরে এরকম চলছে আমার বিষয়। বীজখান হয়তো 2-3 বছর বন্ধ ছিল, আবার নতুন করে চালু হয়েছে। আমি একটাই কথা বলবো ভাই, মানুষ সজাগ, সে আমার পক্ষে হোক আর আমার বিরুদ্ধে হোক। মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, কারো কাছে কোনো বক্তব্য গেলেই মানুষ সেটা 2-3 মিনিটের, 30 সেকেন্ডের, 40 সেকেন্ডের, 1 মিনিটের, 1.5 মিনিটের, 2-3 মিনিটের বক্তব্যতে মানুষ ভেরিফাই করবে, সেটাকে পুরোটা বার করার জন্য চেষ্টা করবে। আমি আল্লাহর উপরে ভরসা রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে আমি বলতে পারি, আমার কোনো বক্তব্য এমন দিইনি যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে এবং আমার দেশের সংবিধানের বিরুদ্ধে এমন কোনো বক্তব্য দিয়েছি বলে আমার ইনশাআল্লাহ মনে পড়ছে না। আর আশা করছি আল্লাহর দয়াতে সেরকম বক্তব্য আমি দিইনি। কেন, আমি যেটাই বলেছি হয়তো সেটা কাটিং করে দিচ্ছে বলে অনেক মানুষের বুঝতে হয়তো হলেও হতে পারে, বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। আমি তাই বলবো আপনারা পুরোটা দেখুন, দেখে যদি মনে হয় আমি কোনো কথা ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী বলেছি, উপযুক্ত আলেমের দ্বারা কোরআন সুন্নাহর দলিল দিয়ে আমাকে স্টাম্প সহ আমার বিরুদ্ধে যে ফতোয়ার যেটা হচ্ছে সেটা দিক, আমি অবশ্যই সেই উলামার সঙ্গে কথা বলে যদি সত্যি আমার ভুল হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু আলহামদুলিল্লাহ এটা 7-8-9 বছর ধরে চলছে, এখনো পর্যন্ত কেউ এরম কিছু দেখেন, ওই কাটিং ছড়াচ্ছে শুনছি। আর শেষ কথা হলো, আমি সামিউল্লাহ ভাইকে বলবো, যাক, যারা এই কারা করছে নিশ্চয়ই তারা আমার দুশ্মনী করছে। দুশ্মনদের সঙ্গে যারা উঠা বসা করে, হয়তো তাদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষটা হয়তো বা কম মানুষটা আমাকে হয়তো পছন্দ করে না, তারাও কিন্তু আজকে আমার ওয়াজ শুনছে কাটিং, তারাও রিসার্চ করবে, তারাও প্রকৃত তথ্যটা বার করবে, বার করলে আশা করছি তাদের মধ্যে পরিবর্তন তৈরি হবে। আমার প্রচার যখন করছে করতে দেয়। একজন প্রশ্ন করছে ভাইজান আপনাকে নিয়ে, বাঁকুড়ার একটা লোক ফটো এডিট করে ফেসবুকে পোস্ট করেছিল, এই নিয়ে কি বলবেন? এটা চরম একটা অন্যায়। আমি দেখেছি, আমি দেখে খুব কষ্ট পেয়েছি। সেই ছেলে যে টিএমসি করে বাঁকুড়াতে, তাদের গ্রামে আমি জলসায় গিয়েছিলাম এই বছরে, প্রায় 30-35 হাজারের উপরে মানুষ হয়েছিল। এই যে আমার পিছনে মানুষের ঐক্য একতা তৈরি হচ্ছে, আমি জানি না আমার ওই ভাইটা টিএমসি থেকে করে খাই নাকি জানি না, কেন আমার উপর এত রাগ জানি না, তবে টিএমসি করে আমি জানি। তো সে আমার ফটোকে এডিট করে ছড়িয়েছে, তার বিষয়ে আমি সব জানি, প্রমাণ পেয়েছি। আমি খুব দুঃখ প্রকাশ পেয়েছি। এভাবে আমার যতটা এডিট করে আমার যতটা না ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ যদি এটাকে নিয়ে, সাধারণ মুসলমান আমার উপর সন্দেহ করে, ইসলাম বলছে কারোর উপরে সন্দেহ করলে ইমানের ক্ষতি হয়। আমার ভয় লাগছে সাধারণ মানুষ এগুলোকে দেখে আমার উপরে সন্দেহ করে ইমানের ক্ষতি না হয়। এই যে সাধারণ মানুষের ইমানের ক্ষতি যে করছে, তার কত ভয়ানক ক্ষতি হবে, শাস্তি হবে, সেটা আমার সেই ভাইয়ের কাছে যদি খবর যায় তাকে বলবো তওবা করতে, তাকে ডাইরেক্ট বাইরে দিতে বলবো এবং ক্ষমা চাইতে বলবো, যাতে করে আল্লাহ তাকে ক্ষমা করুক। আর নচেত কিন্তু তার আল্লাহ তাকে কঠিন বিচার করবে, এইটুকু আমি আশা করি। রাজ্য সরকার যখন ধর্ষকের সাপোর্ট করে আর ধর্ষকের যখন রেট বাড়ায়, রেট তৈরি করে দেয় এবং ধর্ষকদের বাঁচাবার জন্য যখন সুপ্রিম কোর্টে উকিল লাগায়, সেই রাজ্যে ধর্ষণ হওয়াটা একটা আম ব্যাপার। আর যারা ধর্ষণ করছে তারা কারা? বেশিরভাগই রাজ্য সরকারের বা যে কোনো নেতাদের ছায়াতলে থাকা চামচা দালালগুলো গুন্ডাগিরি করে খায়। তারা জানে নেতার মাথায় হাত আছে, প্রশাসনকে বলে দেবে, প্রশাসন আমাকে গাইড করবে। আর যেসব মেয়েরা ধর্ষিতা হচ্ছে বেশিরভাগ গরিব, সে মুসলিম হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, গরিব সম্প্রদায়ের মানুষ। আর কারা হচ্ছে? যারা মানুষের জন্য কিছু কাজ করতে চায়, পড়াশোনা করছে, বা আমার তিলোত্তমা বোনের মতো যারা ইনসাফ পরায়ণ, তাদের উপরে আজকে এই জুলুমটা হচ্ছে। এর জন্য সম্পূর্ণ দোষী রাজ্য সরকার। এই সরকারকে যতক্ষণ না আমরা সরাতে পারছি ততক্ষণ বেটিরা আমাদের সুরক্ষিত নয়। ঠিক দেখুন, কেন্দ্র সরকার যেসব জায়গায় আছে সেসব জায়গাতেও ধর্ষণ হচ্ছে। কেন? কেন্দ্র সরকারের শুনছি অনেক এমএলএ এমপি রয়েছে যাদের নামে নাকি ধর্ষণের মামলা বা ধর্ষণের সঙ্গে নাকি জড়িয়ে আছে। তাহলে চিন্তা করুন এদের অবস্থাটা কি।
সমাজ কোথায় যাচ্ছে, দেশ কোথায় যাচ্ছে। অতএব দেশবাসী যারা দেশকে ভালোবাসেন, মায়ের জাতকে ভালোবাসেন, সংবিধানকে ভালোবাসেন, আপনারা ঐক্য হন। 500, 1000, 2000-এর ভিক্ষা নিয়ে বাড়ির বেটিটা আজকে কিভাবে জীবনযাপন করবে, কি বিপদ আসবে এটা ভাবতে হবে। কিছুদিন আগে দেখছিলাম পুলিশের বেটিকেও নাকি তার ইজ্জত লণ্ঠন হয়েছে। প্রশাসন বন্ধুদের তো ভাবা দরকার আজকে কোথায় যাচ্ছে। পাপ পাপকেও ছাড়ে না, প্রবাদ বাক্য আছে। কারো ঘরে আগ লেগেছে, আপনি মজা নিচ্ছেন, কাল আপনার ঘরে আগুনটা আসবে। এখনো সময় আছে, সংগঠিত হন। এই নারী বিদ্বেষী যে সরকার, যারা ধর্ষণের রেট দেয় এবং ধর্ষকদের ঘরে বাঁচাবার চেষ্টা করে, এদের বিরুদ্ধে সবাই সংগঠিত।